সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে খনিকা এই কাব্যগ্রন্থটি। আমরা বিগত ক্লাসগুলোতে তিনটি কাব্যগ্রন্থ শেষ করেছি। এক, মেঘনাদবধ কাব্য; দুই, সোনার তরী; তিন হচ্ছে কল্পনা। এই তিনটি কাব্য শেষ করে আমাদের আজকের আলোচ্য কাব্য হচ্ছে খনিকা এই কাব্যটি। আশা করব যারা আপনারা এই তিনটি ক্লাস দেখে আসেননি, আপনারা এই তিনটি ক্লাস দেখে এসে এরপরে এই ক্লাসটি শুরু করবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এই ক্লাসটি, খনিকা কাব্যগ্রন্থ। আমরা জানি যে এই কাব্যগ্রন্থটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন, যেটি প্রকাশিত হয়েছে 1900 সালে। এছাড়াও এই কাব্যগ্রন্থের মধ্যে মোট 62টি কবিতা রয়েছে। প্রথম কবিতা হচ্ছে উদ্বোধন, যা আমাদের আজকের আলোচ্য বিষয় রয়েছে। এছাড়াও শেষ কবিতা হচ্ছে সমাপ্তি। এই 62টি কবিতার মধ্যে আমরা কয়েকটি কবিতা নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসটির মধ্যে। এছাড়াও দেখতে পাচ্ছি যে এই কাব্যগ্রন্থের বেশিরভাগ কবিতাই কিন্তু স্বরবৃত্ত ছন্দে রচিত, এবং এই কাব্যগ্রন্থটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীযুক্ত লোকেন্দ্রনাথ পাতিলকে উৎসর্গ করেছিলেন। এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, যা পরীক্ষার মধ্যে চলে আসে। এছাড়াও বলতে পারি যে এই কাব্যখানা লিরিক ধর্মী কবিতা, অর্থাৎ লিরিক ধর্মী বা লিরিকের আকারে এই কাব্যটি রচনা করা হয়েছে। লিরিক কাকে বলে, কেমনে এগুলো রচনা করা হয়, সেটা কিন্তু আমাদের এই আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে। দেখতে পাচ্ছি যে লিরিকের চূড়ান্ত রূপ বলে একটা টপিক আমরা লিখে রেখেছি, এখানে অবশ্যই লিরিক সম্পর্কে কথা বলবো। এছাড়াও বলতে পারি এই কাব্যগ্রন্থের যে মূল সুর, তা কিন্তু তিনি কাব্যের ভিতরেই বলে দিয়েছেন এভাবে যে, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই ঘটুক সত্যরে লও সহজে। ভালো আসবে, মন্দ আসবে, জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, এই সব কিছুকেই সহজ করে নিতে হবে। এটি হচ্ছে এই খনিকা কাব্যগ্রন্থের মূল সুর। তিনি বলতে চেয়েছেন যে আমাদের জীবনটা হচ্ছে অল্প বা ক্ষণিক সময়ের জন্য। এই ক্ষণিকের জন্য হলেও দেখা যায় ভালোবাসা আসে, আশা আসে, আনন্দ আসে, ত্যাগ আসে, তিতিক্ষা আসে, এছাড়াও দুঃখ কষ্ট সবকিছুই আসে। এই সব কিছুকেই তিনি সহজ করে নিতে বলেছেন, যে সত্যরে লও সহজে। যেটা সত্য ঘটনা সেটাকে সহজ করে গ্রহণ করতে বলেছেন। এটি হচ্ছে এই খনিকা কাব্যগ্রন্থের মূল সুর। এছাড়াও আমরা আজকে কথা বলবো যে এই কাব্যগ্রন্থের মধ্য দিয়ে যে প্রশ্নগুলো বারংবার এসেছে সেগুলো আমরা ডান পাশে লিখে রেখেছি। আমাদের এই বিষয়গুলো আলোচনা করার মধ্য দিয়ে আশা করি যে খনিকা কাব্যগ্রন্থের মধ্য দিয়ে যে বিষয়টি ফুটে উঠেছে তা অবশ্যই আমাদের কাছে খোলাসা হবে বলে আশা করছি। তো আমরা শুরুতেই কথা বলবো যে কবি মানুষের পরিচয়, এরপর রয়েছে কাব্যের মূল সুর, এরপর রয়েছে অতীতের চেয়ে বর্তমানে প্রাধান্য এ কাব্যে দেখানো হয়েছে বা পাওয়া গেছে। এছাড়াও রয়েছে তাপস হওয়ার শর্তসমূহ। তিনি তাপস হতে চেয়েছেন, কিন্তু তাপস হওয়ার জন্য যে বিষয়গুলো না হলে তিনি তাপস হবেন না, সেগুলো দেখতে পাই এই কাব্যের মধ্যে আলোকপাত করেছেন। এছাড়াও লিরিকের চূড়ান্ত রূপ রয়েছে, এখানে আধ্যাত্মিক সত্তার পরিচয় রয়েছে, কবির জীবন দর্শন ফুটে উঠেছে এই কাব্যগ্রন্থের মধ্য দিয়ে। এছাড়াও দেখব যে এই কাব্যগ্রন্থের নামকরণের সার্থকতা। আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে একটি কবিতার নামের মধ্য দিয়ে তার সার্থকতা ফুটে ওঠে, আর এখানে বলা হচ্ছে পুরা কাব্যগ্রন্থের সার্থকতা কিভাবে ফুটে ওঠে এই নামকরণের মধ্য দিয়ে, সেটি আমরা আলোচনা করব। এছাড়াও রয়েছে কাব্যের বিষয়বস্তুর আলোচনা, কাব্যের সৌন্দর্য অর্থাৎ ভাব সৌন্দর্যের বিশ্লেষণ, ভোগের জীবন থেকে ত্যাগের জীবনে প্রত্যাবর্তন, কাব্যের বিষয় অভিনব, ভাষা ঘরোয়া এবং ছন্দ হচ্ছে আট পৌরে। এই সব কিছুই রয়েছে আমাদের এই আজকের ক্লাসটির মধ্যে। তো শুরুতেই বলে নিতে চাই যে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ক্লাসটি করুন, নোট করুন, ইনশাআল্লাহ এখান থেকে অনেক কিছু আপনি নিতে পারবেন। আপনারা অবশ্যই এই ক্লাসটির পাশাপাশি আমাদের পিডিএফ গুলো সংগ্রহ করবেন। পরীক্ষার আগে অবশ্যই আমাদের সাজেশনগুলোকে সংগ্রহ করবেন, তাহলে দেখবেন যে আপনাদের এই পরীক্ষাগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। এজন্য আমরা বারবার বলি যে ক্লাস করার পাশাপাশি আপনারা আমাদের এই পিডিএফ গুলো সংগ্রহ করে রেখে দেবেন, যাতে করে পরীক্ষার আগে এক নজর চোখ বোলানো যায়। এরপর দেখি যে আমাদের আজকের এই কাব্যগ্রন্থের আলোচ্য কবিতা সমূহ কি কি। আমরা শুরুতে দেখতে পাচ্ছি উদ্বোধন, এই কবিতাটি রয়েছে, কল্যাণী রয়েছে, আবির্ভাব,
অতিথি এবং ক্ষতিপূরণ। সর্বশেষ কথা বলবো কবির বয়স নিয়ে একটি কবিতা রয়েছে, সেই কবিতাটি। তো এই আলোচনাগুলোর মধ্য দিয়ে আমরা আজকের এই খনিকা কাব্যগ্রন্থটিকে শেষ করব বলে আশা করছি। তো শুরু করছি আমাদের আজকের এই ক্লাসের প্রথম কবিতা, আর সেটি হচ্ছে উদ্বোধন। এই কবিতাটি আমরা বলতে পারি যে খনিকা কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে উদ্বোধন এই কবিতাটি। আর এই কবিতাটির মূল সুর হচ্ছে জীবনের তুচ্ছ মুহূর্তগুলোকে উপভোগ করা এবং বর্তমানের আনন্দে মগ্ন থাকা। উদ্বোধন কবিতার মধ্য দিয়ে নবীন জীবনের উদ্বোধন সঙ্গীত ঘোষণা করা হয়েছে। যা যাওয়ার তাকে কেউ ধরে রাখতে পারে না, আর যা হওয়ার তাকে কেউ শত চেষ্টা করেও দমিয়ে রাখতে পারে না। কিন্তু এই সহজ সত্যটি আমরা চিরকাল উপেক্ষা করে চলে এসেছি। কবি বলেছেন যে এই সহজ সত্যটিকে মেনে নিয়ে জীবনকে হালকাভাবে, অতি তুচ্ছভাবে, অতি সহজভাবে গ্রহণ করে জাঁকজমকপূর্ণ জীবন যাপন করতে। আর এই কবিতার মধ্য দিয়ে অতীতের দিকে না তাকিয়ে বর্তমানের ক্ষণস্থায়ী আনন্দকে গুরুত্ব দেওয়া হয়েছে। কবি এভাবে বলেছেন তার কবিতার মধ্য দিয়ে, শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গার আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে। দিনের আলো এখানে আমাদের জীবনকাল বা অস্তিত্বের সময়কে বোঝাচ্ছে। এই জীবনকাল অত্যন্ত সীমিত ও ক্ষণিকের। এই সীমিত সময়ের আলোতেই আমাদের যা যা করা প্রয়োজন তা করে নিতে হবে। ভবিষ্যতের দুশ্চিন্তা বা অতীতের আফসোস না করে বর্তমানের এই ক্ষণিকের আলোকেই পূর্ণভাবে ব্যবহার করার কথা বলেছেন কবি এই আলোচ্য চরণের মধ্যে। এই উদ্বোধন কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর অল্প সময়ের জন্য হলেও বা ক্ষণিক সময়ের জন্য হলেও জীবনের যে আনন্দ তার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। জীবনের ছোট ছোট আনন্দ যা ক্ষণিকের জন্য আসে আমাদের কাছে, সেগুলোর মধ্যেই জীবনের সার খুঁজে বের করার কথা বলেছেন। আমরা দেখতে পাই এই কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিছু আশা প্রত্যাশা করেছেন, আর তা হচ্ছে সংসারের দুঃখ, দুর্দশা, আশা, নৈরাশ্য, চিন্তার বিপরীতে এসে তিনি সুস্থ সতেজ এক জীবন কামনা করেছেন। অতীতের চিন্তা ও বিতর্ক, ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা ও বর্তমানের সুখ দুঃখের আন্দোলনেই মানুষের জীবনকে বিড়ম্বিত করে। কবি এমন এক বর্তমান মুহূর্ত আবাহন করেছেন যে মুহূর্তে অতীত বা ভবিষ্যতের চিন্তা থাকবে না এবং বর্তমানও সুখ দুঃখের উত্তেজনাময় কোনো ভাবনা থাকবে না। কেননা অতীতকে বর্তমানে টেনে এনে কোনো লাভ নেই। যে ক্ষণিক বর্তমানে আমাদের সামনে উপস্থিত তাকে বরণ করে ক্ষণিক জীবনের আনন্দের গান গেয়ে উৎসবে মগ্ন হওয়াটাই হচ্ছে বাঞ্ছনীয়। তো আমরা দেখতে পাই যে ক্ষণিক সময়ের জন্য হলেও বর্তমানের এই সময়কে উপভোগ করার কথা বলেছেন। বর্তমানের আনন্দকেই তিনি আনন্দে মগ্ন থাকার কথা বলেছেন, অতীতকে নিয়ে পড়ে থাকার কথা বলেননি। যে অতীত আমাদের সামনে এসেছে, যা চলে গিয়েছে, সেটাকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে তাকে বাদ দিয়ে, এক কথায় অতীত এবং ভবিষ্যৎকে বাদ দিয়ে বর্তমান আমাদেরকে যা দেয় তা নিয়েই সন্তুষ্ট থেকে সে সময়কে উপভোগ করার নামান্তরই হচ্ছে এই আমাদের উদ্ভাবন কবিতার মূল বক্তব্য। এরপর দেখি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কবিতা, আর সেটি হচ্ছে কল্যাণী। তো দেখতে পাচ্ছি যে নারীবাদী একটি কবিতা কল্যাণী। এই কল্যাণী কবিতার মধ্য দিয়ে তিনি নারী জাতিকে সম্মান প্রদর্শন করেছেন। নারীদের মধ্যে শুধু যে ভালোবাসায় কামনা করব তা কিন্তু নয়, নারীরাও আমাদেরকে অনেক কিছু দিয়েছেন এবং সেই স্বীকৃতি দিয়েছেন এই কবিতার মধ্য দিয়ে। এই কল্যাণী কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নারীদের সৌন্দর্য এবং তাদের যে প্রাণানুভূতি প্রকাশ ঘটিয়েছেন। এই কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নারীদের চিরকল্যাণকামী মূর্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করিয়েছেন। কেননা নারীর শ্রেষ্ঠ মূর্তি হচ্ছে তার কল্যাণকামিতার মধ্যে নিহিত। অপূর্ব স্নিগ্ধ জ্যোতিশালিনী এই নারী মূর্তি দেখে কবি উচ্ছ্বাসিত হয়ে বলেছেন, ওগো লক্ষ্মী, ওগো কল্যাণী, তোমার এই নারী মূর্তি নারীত্বের চরম পরিণতি। তুমি স্বর্গের অপ্সরী, তুমি স্বর্গের ঈশ্বরী, তুমি কেবল ভোগ বাসনা পরিতৃপ্তির উপকরণ মাত্র নও, তুমি হৃদয়কে অনাবিল শান্তির মাধুর্যে পূর্ণ করে দাও।
তোমার কল্যাণী মূর্তির কাছে সবকিছুই তুচ্ছ, পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল, কিন্তু তোমার এই নারী মূর্তি সুধা স্নিগ্ধ হৃদয় সবসময় অপরিবর্তনীয়। কবিতার ভাষায় বলেছেন, তোমার নাহি শীত বসন্ত, জরা কি যৌবন, সর্বঋতু সর্বকালে তোমার সিংহাসন। শীত যায় বসন্ত আসে, আবার বসন্ত বিদায় হয়ে যায়, কিন্তু তোমার কল্যাণী রূপের কোনো পরিবর্তন হয় না। নদীর মতো করে তুমি তোমার পাশের সব কিছুতেই কল্যাণ বিতরণ করে চলেছ। এবং তিনি শেষে বলেন, তুমি আছো বলে সংসার আছে, তুমি আছো বলে সংসারে পূর্ণতা আছে। সুতরাং আমরা বলতে পারি তিনি তার হৃদয় থেকে এই নারীদেরকে সম্মান করেছেন। তিনি বারবার বলেছেন, নারী শুধু ভোগ বিলাসের পাত্র নয়, এই নারী হচ্ছেন আমাদের অলংকার, এই নারী হচ্ছেন আমাদের কল্যাণময়ী, এই নারী হচ্ছেন স্বর্গের অপ্সরী, স্বর্গের ঈশ্বরী। এছাড়াও আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতাও পেয়ে যাই যে, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তিনিও কিন্তু এই নারীকে সম্মান জানিয়েছেন, শুধু ভোগবিলাসের পাত্র বানাননি। আমরা বলতে পারি যে কল্যাণী এই কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নারীদের প্রতি সম্মান, তাদের সৌন্দর্য, তাদের যে অবদান তা কিন্তু এই কবিতার মধ্য দিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা এরপর দেখব যে আবির্ভাব এই কবিতাটি আসলে এই কবিতার মূল বক্তব্য কি এবং তিনি কি বলতে চেয়েছেন এই আবির্ভাব কবিতার মধ্য দিয়ে। এই আবির্ভাব কবিতাটি হচ্ছে খনিকা কাব্যগ্রন্থের আরেকটি গুরুত্বপূর্ণ কবিতা এবং এই কবিতার মূল সুরেই হচ্ছে বা মূল বক্তব্য হচ্ছে জীবনে ক্ষণিকের অনুভূতি, সৌন্দর্য এবং আকর্ষিকতার প্রতি মুগ্ধতা। কবিতাটিতে কবি প্রকৃতির বিভিন্ন দৃশ্যের মাধ্যমে জীবনের আনন্দ এবং আকর্ষক ঘটনার চিত্র ফুটিয়ে তুলেছেন। আমরা দেখতে পাই যে এই আবির্ভাব কবিতার মধ্য দিয়ে দেবতা বর্ষা রানী রূপে কবির কাছে হাজির হয়েছেন। বর্ষার ঐশ্বর্য ও সৌন্দর্যের মূর্তিমতী দেবী রূপে দেবতা এ সময়ে আবির্ভাব অপ্রত্যাশিত, কেননা এখন সৌন্দর্য ও ঐশ্বর্য ভোগের সময় শেষ। কবির জীবনে যখন বসন্ত ছিল তখন কবি তার অপেক্ষারত ছিলেন। সে সময় বসন্তের সৌন্দর্য লক্ষ্মীরূপ দূর হতে ক্ষণে ক্ষণে তার স্বর্ণাঞ্চল ও বসন্ত পুষ্পভরণ চকিতে কবি দেখতে পেতেন। বসন্তের পুষ্পের উপর তার স্পর্শ বা পরশের চিহ্ন দেখতে পেতেন। এছাড়াও বসন্তের মধ্যে তার সুগন্ধি নিঃশ্বাস পাওয়া যেত। কিন্তু আজ বর্ষার সৌন্দর্য লক্ষ্মী রূপে তিনি সম্পূর্ণ ভিন্ন মূর্তিতে কবিকে দেখা দিয়েছেন। আকাশে তার এলো চুল ছড়িয়ে পড়েছে, ঘন নীল গুণ্ঠনে মুখ তার ঢাকা পড়েছে। এই নবরূপের অপরূপ মায়ায় কবি আচ্ছন্ন, হৃদয় হয়েছে তার উদ্বেল। কবি তার ভাষায় এখানে এভাবে বলেছেন, ঢেকেছে আমারে তোমার ছায়ায়, সঘন সজল বিশাল মায়ায়, আকুল করেছে শ্যাম সমারোহে, হৃদয় সাগর উপকূল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কবি তার এমন অবস্থা হয়েছে যে বর্তমান সে দেবীকে বরণ করে নেওয়ার শক্তি তার মধ্যে নেই, কিন্তু এ বেশে দেবীকে বরণ করে নেওয়ার শক্তি কবির এখন আর নেই। বসন্তের যে বরণমালা কবি তার জন্য সাজিয়েছিলেন, এখন সেটি আর দেবীর জন্য যোগ্য নহে। বর্ষা লক্ষ্মীর আগমনী সঙ্গীত যে সুরে গাওয়া প্রয়োজন, কবির ক্ষুদ্র বীণার ক্ষীণতার তা বাজাতে অক্ষম। কবি এখানে লজ্জিত, কেননা দেবীকে অভ্যর্থনা জানানোর জন্য উপযুক্ত বেশে তিনি সজ্জিত হতে পারেননি এই জন্য। সুতরাং বলতে পারি যে আবির্ভাব কার আবির্ভাব? এখানে বর্ষা দেবীর আবির্ভাব। বর্ষা দেবী যেভাবে কবির কাছে কাল্পনিকতার মধ্য দিয়ে আগমন করেছেন, কবি সেই দেবীকে বরণ করে নেওয়ার জন্য যে প্রস্তুত ছিলেন, এখন তিনি সেখান থেকে অনেকটি দূরে চলে গেছেন। তাই তিনি বলছেন যে আমি অপারক, আমি দেবীকে বরণ করে নেওয়ার জন্য যা প্রয়োজন ছিল, যে সাজে সজ্জিত হওয়ার দরকার ছিল, তা আমি দিতে
পারছি না এবং আমার বীণার তারও সেই সুর তুলতে পারছে না যে সুর দিয়ে সেই দেবীকে গ্রহণ করে নিতে পারেন। আমরা দেখতে পাই আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কবিতা অতিথি। এই কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে মূল বক্তব্য উপস্থাপন করেছেন তা হচ্ছে অনেকটা এরকম। খনিকা কাব্যগ্রন্থে অতিথি কবিতার মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মূলত জীবনের আকস্মিক আনন্দ ও অনুভূতির প্রকাশ ঘটিয়েছেন। কবিতাটিতে অতিথি বলতে জীবনের অপ্রত্যাশিত মুহূর্ত, প্রেম বা আনন্দকে বোঝানো হয়েছে। কবি এখানে গৃহবধূর সাজসজ্জা ও ব্যস্ততার মধ্যে অতিথি আগমনের আনন্দ এবং সেই আনন্দকে সাদরে গ্রহণ করার আকুলতা প্রকাশ করেছেন এই কবিতার মধ্য দিয়ে। অতিথি কবিতার মধ্যে কবি বলছেন যে ভরা সাজে গৃহদ্বারে অতিথি এসে শিকল নাড়ছে, বধূ একাই ঘরের মধ্যে রয়েছেন। অতিথিকে অভ্যর্থনা জানানো তার কর্তব্য। তার সন্ধ্যাকালীন সাজসজ্জা বুঝি এখনো শেষ হয়ে ওঠেনি, তবুও সব কাজ ফেলে অতিথিকে অভ্যর্থনা জানানো আমাদের প্রয়োজন। ভয় বা লজ্জার কোনো কারণ নেই। ঘোমটা টেনে প্রদীপ হাতে নিয়ে অতিথিকে ঘরের মধ্যে নীরবে পথ দেখিয়ে আনলেই হবে। বিলম্বে কিংবা অনাদরে যেন অতিথি বা দেবতা বিমুখ হয়ে চলে না যান তার প্রতিও খেয়াল রাখার কথা বলা হয়েছে এই কবিতার মধ্যে। কবির মনে আশা যে আজ হয়তো অতিথি এসে আমাদের ঘরে উপস্থিত হবেন, তাই তিনি গৃহবধূকে তাগিদ দিচ্ছেন সব ধরনের কাজকর্ম ফেলে তিনি যেন অতিথিকে সব ধরনের সেবা দিতে প্রস্তুত থাকেন। তাই কবি তার ভাষাতেই এভাবে বলেছেন এই অতিথি কবিতার মধ্যে, ওই শোনো গো অতিথি বুঝি আজ এলো আজ ওগো বধূ, রাখো তোমার কাজ রাখো কাজ। এই বুঝি অতিথি চলে আসলো, ওগো বধূ তুমি তোমার সম্পূর্ণ কাজকর্ম রেখে অতিথিকে গ্রহণ করার ব্যবস্থা করো, অতিথিকে আপ্যায়ন করার ব্যবস্থা করো। সে যেন অনাদরে কিংবা বিলম্বের কারণে বিমুখ হয়ে চলে বা ফিরে না যান। কবির প্রাণপ্রিয় বধূর কাছে নবজীবনের দেবতা এসে হাজির হয়েছেন। এই অতিথিকে কি ফেরত দেওয়া যায়? নববধূ তার সমস্ত কাজকর্ম ফেলে এই নতুন অতিথিকে অভ্যর্থনা জানিয়ে গ্রহণ করে নিবে, এটাই মূলত কবির প্রত্যাশা বা আশা। সুতরাং আমরা এই অতিথি কবিতার মধ্য দিয়ে দেখতে পাচ্ছি অপ্রত্যাশিত মুহূর্ত, প্রেম বা আনন্দকেই কবি এখানে অতিথি হিসাবে গ্রহণ করেছেন। তাই তিনি তার গৃহবধূকে বারবার তাগিদ দিয়েছেন, ওই আজ বুঝি গৃহকোণে আমাদের অতিথি চলে এসেছে, সেই অতিথি যেন বা সেই দেবতা যেন অনাদরে কিংবা বিলম্বের কারণে বিমুখ হয়ে ফিরিয়ে না যান। তাই কবি এখানে প্রত্যাশা ব্যক্ত করেছেন গৃহবধূ যেন সব ধরনের কাজকর্ম ফেলে রেখে সেই অতিথিকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত থাকেন, এটাই মূলত কবির আশা বা প্রত্যাশা। আমাদের এর পরবর্তী কবিতা হচ্ছে ক্ষতিপূরণ। দেখি এই ক্ষতিপূরণ কবিতার মূল বক্তব্য আসলে কি। ক্ষতিপূরণ কবিতাটি এই কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা। এই কবিতার মূল বক্তব্য হলো যে কবি এই সমাজের প্রচলিত নিন্দা ও সমালোচনার শিকার হয়েছেন। কবি মূলত এই নিন্দা ও সমালোচনার কলঙ্ককে তিনি ভালোবাসার প্রতীক হিসাবে গ্রহণ করেছেন এই কবিতার মধ্য দিয়ে। সমাজের আরোপিত দোষারোপকে তিনি প্রেমিকার ভালোবাসার দ্বারা ঢেকে দিতে চান এবং এই প্রেমের মধ্য দিয়েই তিনি সমস্ত সমালোচনা থেকে মুক্তি পেতে চান। এই ক্ষতিপূরণ কবিতা তিনি বলেছেন যে পৃথিবীর সমস্ত লোক তাকে ঘৃণা করছে বা নিন্দা করছে, কারণ তিনি কেবল প্রেম ভালোবাসা প্রকৃতির কবিতায় লিখছেন। এই কারণে তার কবিতার মধ্যে কেবলমাত্র ভালোবাসা বা সৌন্দর্যের ছবি ও প্রিয়ার প্রতি প্রেম নিবেদন ছাড়া অন্য কিছু নেই বললেই চলে। অর্থাৎ প্রেমিক কবি তার প্রেমিকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে বারবার সেই কবিতাই তিনি রচনা করে চলেছেন। আর এ কারণে দেখতে পাচ্ছি যে তার মধ্যে একটা সমালোচনার ঝড় বয়ে উঠেছে। তিনি তার প্রেমিকাকে নিয়ে বলছেন এভাবে, তোমার তরে সবাই মরে করছে দোষী হে প্রেয়সী, হে প্রেয়সী হে প্রিয়তমা আমার, এই তোমার কারণে সকলেই আমাকে দোষী করেছেন, নিন্দা করেছেন, আমার সমালোচনা করছেন যে কেন আমি শুধু তোমার সৌন্দর্যেই মুগ্ধ হয়ে
তোমার প্রেমেই মুগ্ধ হয়ে শুধু তোমার কবিতায় লিখে চলেছি। কিন্তু তাতেও কবি কোনো ধরনের বিচলিত নন, কেননা সেই নিন্দার মধ্যেও তিনি পরম গৌরব অনুভব করেন। প্রিয়ার নয়নের প্রেম দৃষ্টি ও তার নিবিড় আলিঙ্গন যদি পান, তবে বিশ্বশুদ্ধ লোকের ক্ষুব্ধ সমালোচনাকে তিনি ভ্রুক্ষেপ করবেন না। প্রিয়া যদি তার এই সুন্দর দৃষ্টিতে তার দিকে তাকান বা চেয়ে থাকেন বা ভালোবাসা আদান প্রদান করে চলেন, তাহলে বিশ্বব্যাপী যদি কবিকে নিন্দার ঝড় তুলে দেন, তারপরেও কবি কোনো ভ্রুক্ষেপ করবেন না। আমরা দেখতে পাই যে কবির ইচ্ছে ছিল যে ৮ স্বর্গের একটি বিখ্যাত মহাকাব্য রচনা করে মানুষের ভালোবাসা এবং প্রশংসা পেতে চেয়েছিলেন কবি। কিন্তু প্রিয়ার কঙ্কন ঝংকারে মহাকাব্যের সে কল্পনা ভেঙে শত শত প্রেম সঙ্গীতে রূপান্তরিত হয়েছে। কবি এখন দেখতে পাচ্ছেন তার প্রিয়ার পায়ের তলায় শত শত মহাকাব্য গড়াগড়ি খাচ্ছে। অর্থাৎ তিনি যে মহাকাব্য রচনা করে খ্যাতি বা সুনাম অর্জন করতে চেয়েছেন, তিনি দেখতে পাচ্ছেন যে মহাকাব্য লেখার জন্য তিনি মনস্থির করেছিলেন, কিন্তু সেই মহাকাব্য লিখতে গিয়ে প্রেমিকার প্রেমে পড়ে তিনি সেই মহাকাব্যকে বা মহাকাব্যের কল্পনাকে শত শত ভাগ করে প্রেম সঙ্গীতে রূপান্তর করেছেন। প্রিয়ার প্রেমের আশায় মূলত তিনি ভবিষ্যতের কীর্তির কথা ছেড়ে দিয়েছেন বা চিন্তা মুছে ফেলেছেন। তিনি বলেন, কিন্তু সে খ্যাতির ক্ষতি তার পূরণ হয়েছে। কিভাবে পূরণ হয়েছে? তিনি বলেছেন, প্রিয়ার হৃদয় তিনি লাভ করতে পেরেছেন। তিনি মহাকাব্য লিখে খ্যাতি অর্জন করতে চান না, তিনি চান প্রিয়ার ভালোবাসা বা প্রেম। এই যে ক্ষতিপূরণ কথা বলছি আমরা, তিনি মহাকাব্য লিখতে না পারার যে ক্ষতি হয়েছে বাংলা সাহিত্যের মধ্যে, তিনি তার এই ক্ষতিপূরণ কবিতার মধ্যে বলছেন, আমি আমার প্রিয়ার ভালোবাসা পেয়েছি, তার স্নেহ পেয়েছি, তার মায়া মমতা পেয়েছি। এই ক্ষতিকে মূলত তার প্রিয়ার ভালোবাসার মধ্য দিয়ে ক্ষতিপূরণ হয়েছে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে কবির বয়স। আমরা দেখতে পাই যে কবির বয়স বেড়ে গিয়েছিল, এই কারণে নানান কথা বলা শুরু করেছেন, কিন্তু কবি সেগুলোতে ভ্রুক্ষেপ না করে তিনি কি বলেছেন? তিনি স্পষ্টতই বলেছেন, কেশে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন, পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন। কবির বয়স কবিতায় কবির সমালোচকেরা বলেছিলেন যে কবির বয়স হয়েছে, চুলে পাক ধরেছে, কবির সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এখন ভবনদীর ঘাটে তার পরকালীন চিন্তা নিয়ে মগ্ন থাকার কথা। কবি বলেছেন, আমার বয়স হয়েছে, তাই বলে যদি আমি গৃহকোণে আবদ্ধ থাকি, পরকালীন চিন্তায় মগ্ন থাকি, তবে তরুণ তরুণীর প্রেমলীলা ও প্রকৃতির সৌন্দর্যের চিত্র কে প্রকাশ করবে? কবির বয়স হয়েছে, চুল পেকেছে, তার মানে এটা নয় তিনি পরকালীন চিন্তা নিয়ে মগ্ন থাকবেন, ব্যতিব্যস্ত থাকবেন। যদি তিনি তাই করতেন, তাহলে এই প্রেম, এই ভালোবাসা, এই আবেগ, এই উচ্ছ্বাস, এই প্রকৃতির সৌন্দর্য নিয়ে কে কথা বলবে বা কে কবিতা লিখবে? তার চুলে পাক ধরেছে, পরকালের ডাক শোনার তার বয়স হয়েছে, কিন্তু তিনি আসলেই ছেলে বুড়ো সকলের মাঝেই যেন এখনো সমবয়সী। সবার মনের কথা বোঝা এবং তা কবিতা, কাব্য, গল্পের মধ্য দিয়ে প্রকাশ করাই হচ্ছে তার কাজ। তাই নিজের মুক্তির কথা ভাবার অবসর তার নেই। কেশে আমার পাক ধরেছে বটে, তাহার পানে এত নজর কেন, পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন। এই ঠাট্টার ছলে কবি যা বলেছেন তাই এখানে কবির স্বরূপ আলোচিত হয়েছে। জগৎ ও জীবনের, প্রকৃতি ও মানবের বিচিত্র রস ভোগেই তার সত্তা, তার মুক্তি ও তৃপ্তির স্থান। তাই তিনি বলেছেন, সমালোচকেরা যত সমালোচনাই করুক না কেন, তারপরেও তিনি তার ইচ্ছা মতো, তার মর্জি মতো তিনি কবিতা, গান, প্রকৃতি এই সমস্ত কিছুকেই উজাড় করে দিবেন এবং তিনি এর মধ্য দিয়েই নিজেকে নিমজ্জিত রাখবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পূর্বের যে কাব্যগুলো ছিল, কল্পনা, সোনার তরী বা মেঘনাদ বধ কাব্য, এই কবিতাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর কাহিনী, এর মূল বক্তব্য। কিন্তু এই কাব্যের মূল কাহিনী হচ্ছে বা মূল বিষয়বস্তু হচ্ছে
কবিতা যেরকম গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই বিষয়গুলো। তো আমরা এই কয়েকটি কবিতা আলোচনা করেছি খুব অল্প সময়ে বা সংক্ষিপ্ত আকারে। এখন আমরা দেখব যে খুব অল্প বা সংক্ষিপ্ত আকারে আমাদের এই টপিকগুলো কিভাবে আমরা আলোচনা করতে পারি। তো শুরু করছে আমাদের প্রথম টপিক হচ্ছে আমাদের কি, যে কবি মানুষের পরিচয়। খনিকা কাব্যগ্রন্থের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবি মানুষের পরিচয় ফুটিয়ে উঠেছে তা হচ্ছে কবি মানুষের পরিচয়। আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ ঠাকুর এই খনিকা কাব্যগ্রন্থের মধ্য দিয়ে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে এই কাব্যের উপাদান হিসাবে গ্রহণ করেছেন। এই কাব্যের কবিতাগুলোতে জীবনের সাধারণ ঘটনা, প্রেম, প্রকৃতি এবং কবির নিজস্ব প্রেমানুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। খনিকা কাব্যগ্রন্থের এই কবিতাগুলো পাঠ করলে বোঝা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের সাধারণ ঘটনার মধ্যেও গভীরতা ও সৌন্দর্য খুঁজে বের করতেন। তিনি বোঝাপড়া কবিতায় বলেছেন, মনরে আজ কহ যে ভালো মন্দ যাহাই ঘটুক সত্যরে লও সহজে। এই সত্য সুন্দর, এটি সবসময় সত্য। এই সত্যকে সহজ করে গ্রহণ করাই হচ্ছে এই কাব্যের আরেকটি গুরুত্বপূর্ণ কবি মানুষের পরিচয়। আনন্দময় জগতের আড়ালে তিনি একটু শান্তি ও সান্ত্বনা লাভ করতে চেয়েছিলেন। অতীত ও ভবিষ্যতের সুখ দুঃখকে তিনি জীবন থেকে মুছে ফেলে বর্তমান জীবনের সুখকে তিনি একান্তই কাছে পেতে চেয়েছেন। তিনি তার কবিতার মধ্যে বলেছেন যে অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে বিড়ম্বনার সৃষ্টি করে। সেই অতীত এবং ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে বর্তমান সময়কে নিয়ে তিনি উপভোগ করার কথা বলেছেন। শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে। অতীতকে বর্তমানে টেনে এনে কোনো লাভ নেই। যে ক্ষণিক, যে অল্প সময় আমাদের জীবনে প্রবাহমান, তাকেই মূলত বরণ করে নেওয়া উচিত। ক্ষণিক জীবনের আনন্দ গান গিয়ে উৎসবে মগ্ন হওয়াই বাঞ্ছনীয়। আমরা দেখতে পাই যে কবি এর মধ্য দিয়ে তার যে কবি মানুষের পরিচয় ফুটিয়ে তুলেছেন এই কাব্যগ্রন্থের মধ্য দিয়ে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে এ কাব্যের মূল সুর। আমরা এ কাব্যের মূল সুর বা মূল বক্তব্যে যে কথা বলেছি তা হচ্ছে, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক বা যাহাই ঘটুক সত্যরে লও সহজে। খনিকা কাব্যগ্রন্থের মূল সুর হলো এক ধরনের জীবন রসের সন্ধান। আর এই জীবন রস পাওয়া যায় গাম্ভীর্যকে বর্জন করে বর্তমানকে আঁকড়ে ধরে। সাধারণ জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে ভালোবেসে এবং সবকিছুর দিকে এক কৌতুকময় ও সহজ দৃষ্টিতে তাকিয়ে। এটি এক অর্থে জীবনের ভার থেকে পালিয়ে বাঁচার দর্শন নয়, বরং জীবনের ভারকে লঘু করে নিয়ে বাঁচার এক শিল্প। আর এই খনিকাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন জীবন সূচনা করার এক কাব্যিক ইশতিহার। জীবনের আপাত তুচ্ছ মুহূর্তগুলোর প্রতি গভীর ভালোবাসা, যৌবনের উল্লাস ও চটুলতা এই কাব্যের মূল সুর হিসাবে পরিলক্ষিত। খনিকা নামটি কাব্যটির মূল দর্শনকে নির্দেশ করে। এখানে অতীত বা ভবিষ্যৎ নয়, ক্ষণিকের বর্তমানেই অতীব গুরুত্বপূর্ণ বা মূল্যবান। জীবনের সার্থকতা কোনো দূর ভবিষ্যতের প্রাপ্তিতে নয়, বরং এই ক্ষণিকের আনন্দকে পূর্ণভাবে আস্বাদন করার মধ্যেই নিহিত। মোট কথা, খনিকা কাব্যজীবনে ক্ষণস্থায়ী আনন্দ, তারুণ্যের উচ্ছ্বাস ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আর এভাবেই আমরা এই খনিকা কাব্যগ্রন্থের মূল সুরকে উপস্থাপন করতে পারি। আমাদের এরপর রয়েছে অতীতের চেয়ে বর্তমানের প্রাধান্য বেশি, অর্থাৎ অতীতের চেয়ে বর্তমানকে কেন এই কাব্যগ্রন্থে প্রাধান্য দেওয়া হয়েছে সেই টপিকটি। আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাব্যগ্রন্থের মধ্যে অতীতের চেয়ে বর্তমানকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়াও খনিকা কাব্যগ্রন্থের মধ্যে যে কবিতাগুলো রয়েছে এই কবিতাতে বর্তমানের আনন্দকে বেশি উপভোগ করার তাগিদ বা জোর দেওয়া হয়েছে। খনিকা কাব্যগ্রন্থের মধ্যে অতীতের চেয়ে বর্তমানকে বেশি আলোকপাত করা হয়েছে। খনিকা কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতার মধ্যে অতীতের যে স্মৃতি রয়েছে সেগুলোকে একটি বোঝা মনে করা হয়েছে এবং সেই বোঝা থেকে নিজেকে মুক্ত করার প্রচেষ্টা চালানো হয়েছে। কবি মনে করেন যে অতীত মানুষকে ভারাক্রান্ত করে তোলে এবং বর্তমানের সহজ আনন্দকে
উপভোগ করতে বাধা প্রদান করে। কবিতায় বলেছেন, প্রিয়ে তোমার তরুণ আখির প্রসাদ যেচে যেচে কালিদাসকে হারিয়ে দিয়ে গর্বে বেড়াই নেচে। এখানে এই কাব্যাংশের মধ্যে আমরা দেখতে পাই যে কবি এখানে নিজেকে আনন্দের সঙ্গে উদযাপন করেছেন, কেননা অতীতকে অর্থাৎ কালিদাসের সময় থেকে তিনি এই সময়টাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। অর্থাৎ ওই সময় তিনি জন্মগ্রহণ না করে, কবিতা কাব্য রচনা না করে, বর্তমানের এই আধুনিক যুগে এসে তিনি প্রিয়ার সৌন্দর্য বর্ধন নিয়ে কথা বলেছেন, তার প্রেম ভালোবাসা নিয়ে কথা বলেছেন। তাই তিনি বলেছেন, কালিদাসকে হারিয়ে দিয়ে গর্বে বেড়াই নেচে। আমি এই যুগে বা এই সময়ে জন্মগ্রহণ করে বা বর্তমান সময়ে এসে নিজেকে গর্ববোধ করছি। রবীন্দ্রনাথ ঠাকুর খনিকা কাব্যের মধ্যে বিভিন্ন কবিতায় তিনি দেখিয়েছেন যে বর্তমান মুহূর্তকে তিনি আলোকপাত করেছেন। এই কবিতাগুলোর মধ্যে অতীতের স্মৃতি বা ভবিষ্যতে কোনো পরিকল্পনা নয়, বরং বর্তমানের অভিজ্ঞতা, অনুভূতি এবং প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে। তাই আমরা বলতে পারি তিনি অতীতের চেয়ে বর্তমানকে বেশি প্রাধান্য দিয়েছেন। তার কবিতায় বলা হচ্ছে, কালিদাসকে হারিয়ে দিয়ে গর্বে বেড়াই নেচে। এর মধ্য দিয়ে বুঝতে পারি যে হ্যাঁ, আসলে তিনি অতীতের চেয়ে বর্তমানকে বেশি প্রাধান্য দিয়েছেন। এখন আমরা আলোচনা করি যে এই তাপস হওয়ার শর্ত সমূহ নিয়ে। খনিকা কাব্যগ্রন্থের মধ্যে প্রতিজ্ঞা কবিতায় তিনি তাপস হওয়ার কিছু শর্তের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যদি না মিলে তপস্বিনী, যদি মনের মতো মন না পাই, যদি না হাসে কেউ ভুবন ভুলানো হাসি, যদি না বাজে কাকনমল ঋণিক ঝিনি, তবে তিনি তাপস হবেন না। অর্থাৎ কবি একজন সঙ্গিনী ও প্রকৃতির সান্নিধ্য ছাড়া, জীবনের আনন্দ ও সৌন্দর্যের পরিপূর্ণ উপলব্ধি ছাড়া তাপস হতে রাজি নন। তিনি সেই প্রতিজ্ঞা কবিতায় বলেছেন এভাবে, আমি হব না তাপস, হব না যেমনই বলুক যিনি, আমি হব না তাপস নিশ্চয় যদি না মেলে তপস্বিনী। এই শর্তগুলো থেকে বোঝা যায় যে রবীন্দ্রনাথের কাছে তাপস হওয়া মানে জাগতিক বন্ধন ও দায়িত্ব থেকে মুক্তি নয়, বরং প্রকৃতির সান্নিধ্যে প্রেম ও সৌন্দর্যের মধ্যে জীবনের পূর্ণতাকে অনুভব করা। তো আমরা এই কবিতার মধ্য দিয়ে বা প্রতিজ্ঞা কবিতার মধ্য দিয়ে বুঝতে পারি যে তাপস হওয়ার শর্ত তিনি আসলে কি কি দিয়েছেন। এবার রয়েছে যে লিরিকের চূড়ান্ত রূপ। আসলে লিরিক বলতে আমরা কি বুঝি? লিরিক হচ্ছে এক ধরনের কবিতা যার মধ্য দিয়ে লেখকের ব্যক্তিগত আবেগ, অভিজ্ঞতা এবং অনুভূতির মধ্য দিয়ে কবিতা রচনা করা হয়। এটি একটি সংক্ষিপ্ত ও ছন্দবদ্ধ রচনা যা সাধারণ গানের মতো করে পরিবেশন করা যায়। রবীন্দ্রনাথের এই খনিকা কাব্যটিকে লিরিক কবিতা হিসাবে বিবেচনা করা যায়। এ কাব্যের মধ্য দিয়ে কবির ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতা এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলোর প্রতি গভীর মমত্ব ও সৌন্দর্য প্রকাশের মাধ্যমে লিরিক কবিতার বৈশিষ্ট্যগুলো স্পষ্ট হয়ে উঠেছে। এখন দেখি যে আসলে লিরিকের চূড়ান্ত রূপের মধ্যে এই লিরিকের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আসলে কি কি। আমরা এক নম্বরে বলতে পারি ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতা, দুই নম্বরে বলতে পারি ছোট ছোট মুহূর্তের উদযাপন, তিন নম্বরে বলতে পারি সুর ও ছন্দের মাধুর্য, চার নম্বরে বলতে পারি উপমা ও উৎপ্রেক্ষার ব্যবহার, পাঁচ নম্বরে বলতে পারি জীবনকে নতুন রূপে দেখা। অর্থাৎ এই যে উপাদানগুলো রয়েছে বা বৈশিষ্ট্যগুলো রয়েছে এই সবগুলোই কিন্তু আমরা পাই এই খনিকা কাব্যগ্রন্থের মধ্যে। তাই বলতে পারি যে খনিকা কাব্যগ্রন্থের মধ্যে লিরিকের চূড়ান্ত রূপ স্পষ্ট হয়েছে। এরপর দেখি আমরা যে আধ্যাত্মিক সত্তার পরিচয় ঘটেছে এই খনিকা কাব্যগ্রন্থের মধ্যে। খনিকা কাব্যগ্রন্থের মধ্যে কবির আধ্যাত্মিক চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে। আধ্যাত্মিক সত্তার পরিচয় মূলত মানব জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলোর প্রতি গভীর ভাবনা, ভালোবাসা ও উপলব্ধি থেকে প্রকাশিত হয়েছে। এই কাব্যগ্রন্থের প্রতিটি কবিতার মধ্যে জীবনের সাধারণ ঘটনা, প্রেম, প্রকৃতি ও আনন্দ বেদনার অনুভূতি সবই এক গভীর জীবন দর্শন ও আধ্যাত্মিকতার ইঙ্গিত বহন করে। খনিকা কাব্যগ্রন্থের মধ্যে কবি জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দিয়েছেন, যা আপাত দৃষ্টিতে তুচ্ছ মনে হলেও গভীর অর্থ প্রকাশ করে। আর এই কাব্যের কবিতাগুলোতে কবির মাননশীলতা ও গভীর আধ্যাত্মিকতার পরিচয় পাওয়া যায়। এরপর রয়েছে যে কবির জীবন দর্শন। এই কবির জীবন দর্শন থেকে আমরা বলতে
পারি খনিকা কাব্যগ্রন্থের মধ্যে কবির জীবন দর্শন এবং সময়ের সাথে সাথে মানুষের পরিবর্তন ও অভিজ্ঞতার একটি প্রতিফলন। খনিকা কাব্যগ্রন্থের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক জীবন দর্শনের অনন্য রূপ প্রকাশ পেয়েছে, যেখানে ক্ষণিক সময়, মানব অনুভূতি এবং দার্শনিক ভাবনা মিশে একাকার হয়ে গেছে। এই কাব্যের মধ্য দিয়ে কবি ক্ষণিক সময়কে শুধু বরণ করে নেননি, বরং তা উদযাপনও করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই খনিকা কাব্যের মধ্যে জীবনের পরিবর্তনশীলতার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। সময়ের সাথে সাথে সবকিছুই যে পরিবর্তন সাধিত হয় তা তিনি উপলব্ধি করতে চেয়েছেন। এই কাব্যের মাধ্যমে তিনি নৈবাত্তিক দৃষ্টিতে বর্তমানকে গ্রহণ করার এবং প্রতিটি মুহূর্তে ইতিবাচক থাকার গুরুত্ব তুলে ধরেছেন। আর এর মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে কবির জীবন দর্শন প্রকাশ পেয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের এই কবিতার নামকরণের সার্থকতা। খনিকা কাব্যগ্রন্থের কবিতাগুলো জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তকে অবলম্বন করে রচিত। খনিকা শব্দের অর্থ হলো অল্প সময়ের জন্য যা ঘটে বা ক্ষণস্থায়ী। জীবনের মধ্যে প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি, দুঃখ, দুর্দশা সবই যেন ক্ষণিকের জন্য এসে আবার চলে যায়, কিন্তু এর মধ্যে একটি পরশ রেখে যায়। আর এই কাব্যগ্রন্থের কবিতাগুলো চিরস্থায়ী শাশ্বত সত্যের কথা বলে না, বলে ক্ষণস্থায়ী অনুভূতির কথা। এই খনিকা নামটি শুধু কাব্যিক ভুবনের বিষয়বস্তু নয়, বরং এটি কবির জীবন দর্শনের প্রতীক। এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর অতীত বা ভবিষ্যতের গুরুগম্ভীর ভার থেকে মুক্ত হয়ে বর্তমানের ক্ষণস্থায়ী মুহূর্তকে সহজ ও আনন্দের সঙ্গে উপভোগ করার দর্শন তুলে ধরেছেন। জীবনের সার্থকতা যে বড় কোনো প্রাপ্তিতে নয়, জীবনের সার্থকতা যে বড় কোনো প্রাপ্তিতে নয়, বরং ছোট ছোট আনন্দ উপভোগের মধ্যেই নিহত। আর এই ভাবনাটি মূলত খনিকা নামের মধ্য দিয়েই প্রকাশিত। খনিকা নামটি এই কাব্যগ্রন্থের বিষয়বস্তু, দর্শন, ভাষা এবং কাব্যিক মেজাজের একটি বিশেষ রূপ। এর চেয়ে উপযুক্ত নামকরণ আর কিছু হতে পারে না। এটি এক কথায় ক্ষণিকের মধ্যে চিরন্তনকে নয়, বরং ক্ষণিকের মধ্যে ক্ষণিকের আনন্দকে কাছে পাওয়ার কাব্য। ক্ষণিকের মধ্যে ক্ষণিকের আনন্দকে খুঁজে পাওয়ার কাব্য। সুতরাং বলতে পারি যে এই খনিকা এই নামটি এই কাব্যগ্রন্থের সকল কবিতা বিবেচনা করে এই নামটি যথার্থই সার্থকতা রূপ লাভ করেছে। এরপর দেখি যে কাব্যের বিষয় বৈচিত্র্যের আলোচনা। আমরা এই কাব্যের যে বিষয় বৈচিত্র্য পেয়েছি তার আলোচনায় আমরা বলতে পারি যে খনিকা কাব্যগ্রন্থের বিষয় বৈচিত্র্য এতটাই বিস্তৃত ও গভীর যে এটি বাংলা কাব্য সাহিত্যে এক অনন্য সংযোজন হিসাবে বিবেচিত, যা বিভিন্ন মানবিক অনুভূতি, দর্শন, প্রেম, আনন্দ, দুঃখ, হাসি, কান্না, সমাজ চিন্তার বিভিন্ন রূপকে কেন্দ্র করে গঠিত এবং এতে প্রকৃতির সৌন্দর্য সহ বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। এই খনিকা কাব্যের যে বিষয় বৈচিত্র্য তা হচ্ছে: 1. জীবনের আনন্দ ও তুচ্ছ মুহূর্ত, 2. যৌবনের উচ্ছ্বাস, 3. প্রেম ও সম্পর্ক, 4. প্রকৃতি ও ঋতুচিত্র, 5. দার্শনিকতা ও আত্মজিজ্ঞাসা, 6. প্রকৃতির সৌন্দর্য, 7. ব্যক্তিগত অভিজ্ঞতা, 8. ছন্দ ও ভাষা, 9. অনুভূতির গভীরতা, 10. আনন্দ উচ্ছ্বাস। এগুলোই হচ্ছে আমাদের কাব্যের বিষয় বৈচিত্র্য। এই বৈচিত্র্যগুলোর মধ্য দিয়ে মূলত এই খনিকা কাব্যটি রচিত বা রচনা করা হয়েছে। আমরা এরপর দেখি যে কাব্যের ভাব সৌন্দর্যের বিশ্লেষণ। খনিকা কাব্যগ্রন্থের এই ভাব সৌন্দর্য এতটাই চমৎকারভাবে বিশ্লেষিত হয়েছে যে যা পাঠকের হৃদয় ও মনকে একসঙ্গেই স্পর্শ করে। এই গ্রন্থে কবি ক্ষণিক সময়ের মধ্যেই জীবনের আনন্দ, হাসি, কান্না, উচ্ছ্বাস সবকিছুকেই ছোট ছোট অংশে উপলব্ধি করেছেন এবং কবির দার্শনিকতা আর অভিজ্ঞতার মধ্য দিয়ে তা তুলে ধরেছেন। কবিতাগুলোর ছন্দ ও শব্দচয়ন এতটাই সাবলীল ও স্নিগ্ধ যে যা পাঠকের হৃদয় সহজেই আকৃষ্ট করে। খনিকা কাব্যগ্রন্থের মধ্যে রবি ঠাকুরের মনোজাগতিক সৌন্দর্য, দার্শনিক গভীরতা এবং প্রেম, প্রকৃতি, দুঃখের সূক্ষ্ম অনুভবকে একত্রে গেঁথে এক অনন্য ভাবজগৎ সৃষ্টি করেছেন। এটি শুধু পাঠ নয়, এক ধরনের আত্মিক অভিজ্ঞতা। খনিকা কাব্যের ভাব সৌন্দর্য কোনো নির্দিষ্ট ভাব বা সৌন্দর্যের মধ্যে আবিষ্ট নয়,
এর সৌন্দর্য হলো এক সামগ্রিক জীবন দৃষ্টি সৌন্দর্য। এটি এমন এক মনের অবস্থা যেখানে জীবনকে কোনো সমস্যা হিসাবে দেখা হয় না, বরং এক আনন্দময় খেলা হিসাবে দেখা হয়, যেখানে ভারাক্রান্ত হওয়ার বিপরীতে হালকা হওয়া যায়, যেখানে দুঃখের মধ্যেও কৌতুক খুঁজে পাওয়া যায়, যেখানে ক্ষণিকের মধ্যেই অনন্তের স্বাদ পাওয়া যায়। এই ভারমুক্ত আনন্দময় এবং চলিষ্ণু আত্মার প্রকাশই এর ভাব সৌন্দর্যের মূল উৎস। এরপর রয়েছে আমাদের ভোগের জীবন থেকে ত্যাগের জীবনে প্রত্যাবর্তন, এবং সর্বশেষ কথা বলবো কাব্যের বিষয় অভিনব, ভাষা ঘরোয়া, ছন্দ আটপৌড়ে। এর মধ্য দিয়ে আমরা এই আজকের কাব্যটিকে শেষ করব। তো খনিকা কাব্যগ্রন্থে ভোগের জীবন থেকে ত্যাগের জীবনে মূলত প্রত্যাবর্তন। রবীন্দ্রনাথ ঠাকুর খনিকা কাব্যগ্রন্থে ভোগের জীবন থেকে ত্যাগের জীবনে প্রত্যাবর্তন এক গভীর জীবন দর্শনের অংশ হিসেবে প্রকাশ করেছেন। এই কাব্যগ্রন্থে কবি জীবনের চটুলতা, আনন্দ, প্রেম ও আকাঙ্ক্ষার পাশাপাশি আত্মজিজ্ঞাসা, দুঃখ, পরিশুদ্ধি ও ত্যাগের ভাবনাকে গুরুত্ব দিয়েছেন। খনিকা কাব্যগ্রন্থের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে ভোগের জীবনকে চিত্রায়িত করেছেন, কিন্তু পরবর্তী সময়ে ধীরে ধীরে সেই জায়গা থেকে বের হয়ে আত্মজিজ্ঞাসার পথে পাড়ি জমিয়েছেন বা ত্যাগের মধ্যে অগ্রসর হয়েছেন। এই রূপান্তর তার জীবনের একটি মৌলিক স্তম্ভ, যা কাব্যগ্রন্থের নামের মতোই ক্ষণিক আনন্দের মধ্য চিরন্তন সত্যের সন্ধান করে। আর এরই মধ্যে প্রমাণিত হয় যে আসলে তিনি ভোগের জীবন থেকে ত্যাগের জীবনে প্রত্যাবর্তন করেছেন। এখন দেখি যে কাব্যের বিষয়ে অভিনব, ভাষা ঘরোয়া, ছন্দ আটপৌড়ে। খনিকা কাব্যগ্রন্থের ভাষা ঘরোয়া এবং ছন্দ আটপৌড়ে হলেও এর বিষয়বস্তু অভিনব। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের ছোট ছোট বিষয়গুলোকে এই কাব্যগ্রন্থের মধ্যে অত্যন্ত সুন্দর করে চিত্রায়িত করেছেন, যা আগে বাংলা সাহিত্যে খুব একটা দেখা যেত না। আমরা এই ব্যাপারটাকে এই খনিকা কাব্যের বৈশিষ্ট্যের মধ্য দিয়ে আলোচনা করব। এখানে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার এই পাঠটিকে 3টি অংশে ভাগ করে। প্রথমে কথা বলবো ভাষা নিয়ে। খনিকা কাব্যের ভাষা সহজ, ঘরোয়া এবং আন্তরিক। এটি পাঠকের মনকে সহজে আকৃষ্ট করে, কারণ এতে ব্যবহৃত ভাষা মানুষের দৈনন্দিন জীবনের ভাষার সঙ্গে সম্পর্কিত। এরপর রয়েছে আমাদের ছন্দ। আমরা জানি যে এই খনিকা কাব্যগ্রন্থের ছন্দ হচ্ছে স্বরবৃত্ত ছন্দ, যা অনেকটা আটপৌড়ে, যাকে আমরা আরো সহজ করে বলতে পারি সহজ প্রকৃতির। এটি প্রচলিত ছন্দের তুলনায় অনেক আধুনিক এবং সহজ সরল, তাই এটিকে পাঠক সমাজ খুব সহজেই গ্রহণ করতে পারে। এরপর রয়েছে কাব্যিক অভিনবত্ব। রবীন্দ্রনাথ ঠাকুর এর আগের কাব্যগ্রন্থগুলোতে বিশেষ করে মানসী ও সোনার তরীতে গুরুগম্ভীর ও ঐতিহ্যবাহী ছন্দ ব্যবহার করেছেন, কিন্তু খনিকাতে তিনি প্রচলিত ধারা থেকে বের হয়ে জীবনের সহজ দিকটিকে তুলে ধরেছেন, যা সেই সময়ের তুলনায় ছিল অভিনব। খনিকা কাব্যগ্রন্থের মধ্যে জটিলতা নয়, সহজতর মাধ্যমেই সৌন্দর্য খুঁজেছেন। তার কবিতার ভাষা যেমন ঘরোয়া, তেমনি ভাবনা বিস্ময়কর। অতএব বলতে পারি কাব্যের বিষয় ভাবনা অবশ্যই অভিনব, ভাষা ঘরোয়া, ছন্দ আটপৌড়ে, মানে সহজ সরল ছন্দের মধ্য দিয়ে রচনা করা হয়েছে। এমন ভাষা ব্যবহার করা হয়েছে বা শব্দ চয়ন করা হয়েছে যেই শব্দগুলো পাঠক সমাজ নিত্যদিনেই ব্যবহার করে। আর এই সমস্ত বৈশিষ্ট্যের মধ্য দিয়ে এই কাব্যটিকে পাঠকগণ খুব সহজেই হৃদয়ঙ্গম করতে পারেন। এটাই ছিল এই আলোচ্য কাব্যগ্রন্থের বা এই টপিকগুলোর মূল ভাবনা বা বিষয়বস্তু।